অর্থাৎ আপনার বাংলাদেশের পপুলেশন গ্রোথ বেড়ে যাবে, কারণ এখন যেহেতু আপনার জঙ্গিরা ক্ষমতায়, আপনি জানেন যে জঙ্গিরা চায় যে যত মানুষ দিয়ে ভর্তি করে ফেলা যায়। অবশ্যই একদিক থেকে জনসংখ্যার গ্রোথ বেড়ে যাবে, আর একদিক থেকে ইকোনমিক গ্রোথ আপনার 2% নেমে এসছে। আর আমির খসরু মাহমুদ চৌধুরী যে আপনার বিদেশি টাকা নিয়ে আপনার করতে চেয়েছিল, আপনার বাজেটের কাজ, মানে বাজেটের অর্থ সংগ্রহ করতে চেয়েছিল, সেখানেও কোনো ভালো খবর নাই। একটু যদি বলেন এই যে ইকোনমিক অবস্থা আপনার সেই দারিদ্র এবং বেকারের সাথে মিলিয়ে। আমাদের দেশে আসলে, যদিও এখন আমরা প্রসঙ্গটা আপনি কিছুক্ষণ ছিলেন না বলে আমি ওই প্রসঙ্গটা এনেছি, যাই হোক এটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আপনিও অনুমতি দিলেন, ভালো লাগলো। আসলে একটা দেশে বেকার সমস্যা, এমনিতে আমাদের দেশে বেকার সমস্যা প্রকট, তার উপরে এই দেশের শিল্প কারখানা বন্ধ হচ্ছে। আজকেও খবর এসেছে, আজকে পত্রিকাগুলো চোখ বুলিয়ে দেখেন, আজকে আমি খুব ব্যস্ত ছিলাম, যার জন্য অনলাইনে চালুই করেছি আধা ঘন্টা 40 মিনিট আগে ওপেন করেছি। তো তারপরে যতটুকু দেখলাম, আমাদের দেশের বেকার সমস্যা আগেও প্রকট ছিল, এখনো যে অবস্থা দেখেন, কারখানা বন্ধ হচ্ছে, আরো কারখানা বন্ধ হবে, রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, আর আমদানি যে করবেন সেই টাকাও নাই। আমাদের যে অর্থনৈতিক অবস্থা, যে যাই বলুক, সরকার যেই থাকুক, অর্থনীতি যদি ঠিক না থাকে, সে যে কোনো সরকার, জনপ্রিয় সরকার থাকুক আর মুসলেকা সরকার থাকুক, সে সরকার টিকতে পারবে না। সেই দেশের অর্থনৈতিক মান, পাসপোর্টের মান, রাষ্ট্রীয় মর্যাদা সবকিছু ধ্বংসের মুখে যাবে এবং যাচ্ছে। আপনি দেখেন যে আমাদের, তারা কি বলেছে, এদের লজ্জাও নাই, সবকিছুতেই তারা দেখবে যে আওয়ামী লীগের ভূত দেখবে। পশ্চিমারা যেমন একটা সময় আগে কমিউনিজমের ভূত দেখতো, এখন বাংলাদেশের যারা এখন এই মুহূর্তে ক্ষমতা দখল করেছে, তারা যে কোনো কাজ আওয়ামী লীগের ভূত দেখে। তারা নিজেরা তো কোনো কিছু করবেই না, বরং আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার, তার জোট সরকার যেগুলো রেখে গিয়েছিল, সেগুলো যদি ঠিক মতো রাখতে পারতো, তাহলেও দেশটা কোনো রকম চলত। তার উপর সেগুলো তো বন্ধ হচ্ছেই, নতুন কিছু তো হচ্ছেই না, আর উপর্যুপরি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাদের সমর্থিত যারা, তারাই তাদের কারখানা বন্ধ করে দিচ্ছে। একটা দেশ এইভাবে কতদিন চলতে পারে? আপনি সব সময় আওয়ামী লীগের দোষ দিয়ে, ভারতের দোষ দিয়ে কতক্ষণ চলবে? বাংলাদেশে এই যে কালকে দেখলাম একজন লোক বাজারে গিয়েছে 800 টাকা নিয়ে, সে কিভাবে কথাগুলো বলল যে এই দেশে কি, মানে কি হচ্ছেটা কি এই দেশে। আরেকজনকে দেখলাম যে সে বলল যে শেখ হাসিনার, তার ভাষায় শেখ হাসিনার তাড়ানোর পর ভালো ভালো খাইতে চাইছে, এখন তারা বুঝতেছে কেমন লাগে। এগুলো দর্শকরাই বলতেছে, যারা বাজারে গিয়েছে, হাট বাজারে গিয়েছে, তাদের ভিডিওগুলোই আমরা দেখলাম। এবং কি তারা কিন্তু আওয়ামী লীগ করে না, তারা এই জুলাই আন্দোলনে যুক্ত ছিল, তাদের তথাকথিত জুলাই সন্ত্রাসী আন্দোলনে যুক্ত ছিল, অনেকেরই আমি চিনি, যারা এখন তটস্থ আইন শৃঙ্খলা। সবচেয়ে হাস্যকর ব্যাপার, যেই দেশে একদিকে বলতেছে বিনিয়োগ আনো, আরেক দিকে আমি দেখলাম যে কষা জাহিদ, তারেক রহমানের পেতিপাড়া বলতেছে দেশে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। পেতিপাড়া কাকে বললেন ফরিদ ভাই? আমি ওই যে আবার ওই যে মান্না ভাইয়ের পেতিপাড়া বলতাম, তো মান্না ভাইয়ের তো আগে ব্যাগ ট্যাগ টানতো, জুতা মুতা টানতো, ওই জন্য আগে আমি মান্না ভাইয়ের পেতিপাড়া বলতাম। কিন্তু দেখেন উনি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আপনার পেতিপাড়া। মান্না ভাইয়ের জুতা, মান্না সাহেব কিন্তু রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করছে। মান্না ভাইকে কেন দেয় নাই জানেন? মান্না ভাইয়ের সমালোচনা থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু মান্না ভাইয়ের দিলে তো যোগ্য মানুষ, তার উপরে তো খবরদারি করা যাবে না। তারা দেখলে, মানে যদি অন্তত মান্না ভাইয়েরও উপদেষ্টা বানাইতো, তাও এই উপদেষ্টা পরিষদ নিয়ে মানুষ একটু, মানে একটা সম্মান থাকতো, কনফিডেন্স পেত। হ্যাঁ, মিনিমাম একটা। দেখেন মান্না ভাই সাবেক ছাত্র নেতা, কিংবদন্তি ছাত্র নেতা, তাকে যদি মিনিমাম দিত, কিন্তু ওই যে যোগ্য লোকদের তো ভয় পায় অযোগ্যরা, কারণ কিন্তু দেশের ভালোর জন্য যোগ্য লোকদের আনা দরকার ছিল, সেটা যে দলেরই হোক। একটা দেশকে আপনি রক্ষা করবেন, তার জন্য তো এই অবস্থা। সেই দিল্লির এয়ারপোর্ট থেকে তাকে ঘেঁটি ধরে গাঁজাখোর বলে বের করে, সে বলেছে আইন শৃঙ্খলার অবস্থা ভালো। আবার এই সরকারেরই এক মন্ত্রী বললেন যে আইন শৃঙ্খলা ভালো না হলে বিনিয়োগ আসে না। এই কথাটা তো আমরা বলেছিলাম। ওইটা একটু বলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে যার হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। মানে ধন্যবাদ মনে করে, মানে কিরকম হাস্যকর কথা। বাড়ির মন্ডলে কইতেছে, কই বাড়ির মন্ডল গেরা কয় আমি কয়েক গ্লাস পানি দেন, কয় বাড়ির ভিতরে যাইতে দেয় না। মানে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বলে আইন শৃঙ্খলা ভালো হলে বিনিয়োগ আসে। তো এটা তো একটা সাধারণ রাজনীতির, অর্থনীতির যে সরে জানে, সেও তো জানে, এটা
তার হাতেই আইন, তিনি যদি এই কথা বলে তার মানেটা কি, যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে আইন শৃঙ্খলা ভালো থাকলেই কেবল বিনিয়োগ আসবে, আর তার উপদেষ্টা বলে আইন শৃঙ্খলা খুব ভালো। কিরকম যে ভালো আমরা তো দেখতেছি, কিরকম যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো আমরা দেখতেছি, যে আজকাল জামাতিদের বিরোধী দলদের সেবা করার জন্য নারীরা ঘরে চলে যায়। তাহলে সরকারি দলের অবস্থা কি আমরা তো সহজেই বুঝতেছি। দেশের আইন শৃঙ্খলা এতই ভালো যে মানুষ এখন সন্ধ্যাবেলায় বেরোইতে ভয় পায়, দিনের বেলাও ভয় পায় মানুষ ঘর থেকে বেরোইতে। এতই আইন শৃঙ্খলার অবস্থা ভালো, এতই আইন শৃঙ্খলার অবস্থা ভালো যে যে মব ভায়োলেন্স ছাড়া তারা চলতেই পারে না। এতই আইন শৃঙ্খলার অবস্থান ভালো যে সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায় নাই। এতই আইন শৃঙ্খলার অবস্থা ভালো যে যে এখনো তারা বলতে সাহস পায় না যে ওয়াকার সাহেব এখন বাবা ব্যারাকে ফিরে যাও, কারণ তারা জানে যে দেশের পরিস্থিতি কি। আইন শৃঙ্খলার অবস্থান এতই ভালো যে নিরীহ মানুষ জেলে উঠবে, আর যারা জঙ্গি, সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী, দণ্ডপ্রাপ্ত আসামি তারা মুক্তি পাবে। এটাই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলার এতই ভালো অবস্থা যে প্রতি মাসে 40 থেকে 50টি করে লাশ পানিতে ভাসবে। এতই আইন শৃঙ্খলা অবস্থা ভালো, এতই আইন শৃঙ্খলার অবস্থা ভালো যে গাজীপুরে বলে যে তারেক রহমান আসলো চাঁদা দিতে হবে। এই হলো দেশের আইন শৃঙ্খলার অবস্থা। তো আপনি যেটা বললেন যে এই দেশের শিল্প কারখানা যেভাবে বন্ধ হচ্ছে, আর বিদেশি বিনিয়োগ তো আসতেই আছে না, এমনকি বাংলাদেশ সরকার ঋণও নিচ্ছে না, পাচ্ছে না। তার জন্য প্রতিদিন 700 করোড়, 700 কোটি টাকা ঋণ নিয়ে সরকার চলতেছে। আশা করতেছি ডিসেম্বরের আগে এটা 1400 হয়ে যাবে, এত কোনো সন্দেহ নেই। এই হলো দেশের অর্থনৈতিক অবস্থা। একটা দেশ কতটুকু দেউলিয়া হয়ে গেলে প্রতিদিন সরকারকে লোন নিয়ে এখন চলতে হচ্ছে, তারপরও বলবে যে ভালো আছি। দেখি কতদিন ভালো থাকে, কিভাবে ভালো থাকে। ফরিদ ভাই, আমাদের বন্ধুরা আপনার কাছে হয়তো জানতে চাইবে, এখন অনেকে বলছে যে চুপ্পু যাওয়ার পর এখন ওয়াকারকে তারা বিদায় করে দিবে। আপনার কাছে কি কোনো খবর আছে এই ব্যাপারে, কোনো আভাস বা কিছু? আমি মনে করি এটা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, হবে কিনা জানি না, কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে। চুপ্পু যাওয়ার পরে তাকে সরাবে, তারপরে বলবে যে কি মানে ফ্যাসিস্টের দোষর সব বিদায় করে দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে হয়তো তখন ওই ওই খুনি ওয়াকার, এই মব ভায়োলেন্সের জনক ওয়াকার, জুলাই সন্ত্রাসের জনক ওয়াকার, তার পক্ষেও হয়তো আমাদের কিছু বন্ধু বান্ধব, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী মুক্তিযুদ্ধের পক্ষের লোক তার পক্ষে কোরাজ গাওয়া শুরু করবে। এটাও ঘটতে পারে। সমস্যা এই জায়গায়, সমস্যা কিন্তু দুই জায়গায়। ফরিদ ভাই, আপনার ভাবির ছেলেরা কোথায় মার খেয়েছে, কিছু খবর পেয়েছেন? এখানে আমাদের বন্ধু মোহাম্মদ হ্যাঁ, হাসান বলছে। হ্যাঁ, দুষ্ট লোকেরা বলতেছে আমার ভাবির পোলারা, আমার ভাবির ছেলে বলে রাগ করে, তাই ভাবির পোলা বলি। একবার ভাবির ছেলে বলেছিলাম বলে ভাবির পোলারা রাগ করে লিখছে যে কোথাকার কোন সাদা চুলওয়ালা জুলাই আন্দোলনের কর্মীদের নাকি ভাবির ছেলে বলে, তো ওই জন্য এখন ভাবির পোলা বলি। তো শুনলাম যে কোথাও নাকি তারা দৌড়ানি খেয়েছে, নিউজ ফিডে 2-1টা আসলো, এবং তারা নাকি কান্নাকাটিও করতেছে। সত্য যদি হয়ে থাকে আমি ওখানে লিখে দিছি যে খবরটা সঠিক হলে 5 কেজি বাতাসা পাঠাই দিব সেই অঞ্চলের মানুষের জন্য। এবং এরা এরা আক্রান্ত তো হবেই। এরা সেনাবাহিনী চলে গেলে, সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে এরা জনগণ দ্বারা আক্রান্ত হবে। কারণ জনগণের উপরে তারা যে সন্ত্রাস করেছে, অর্থনৈতিকভাবে যেভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে সাধারণ মানুষকে, ব্যবসা বাণিজ্যে আঘাত করেছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, এদের উপরে সাধারণ জনগণ, বিএনপির লোকজন শুনলাম যে তাদের লাথি উষ্টা দিয়েছে, কিন্তু আমার তো ধারণা যে জনগণ তাদেরকে পেটে পাড়া দিয়ে গুবারি করে মান্ডা খালে ফালাই দিবে, এটা আমার ধারণা। জি, আপনি যাদের ভাবির পোলা বলেন এদেরকে আমি বলি যে এরা সবাই আত্মঘাতী জঙ্গি, কিন্তু আসলে কেউ কেউ শার্ট প্যান্ট পরে ফেলেছে, তো আবার দুই একজন দাড়ি একটু ছেঁচেছে আবার রেখেছে, ফলে ওরা এখন অনেক টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পর থেকে ওদেরকে আসলে মানুষ বুঝতে পারছে না। না, মানুষ বুঝতে পেরেছে শুধু ওয়াকারকে। মানুষ এখন, আমার আগে সন্দেহ ছিল মানুষ বুঝে নাই, শুধু ওয়াকারকে ব্যারাকে ফিরে যাইতে দেন, দেখতে পারবেন এদের বুঝেছে কিনা, দেখতে পারবেন। ওয়াকার নিজেই তো আত্মঘাতী জঙ্গি। ওয়াকার যদি সেনাবাহিনী প্রধান না হতো, আপনার আমরা একটা ওই যে মেজর জিয়া একজন আছে না খুব বিখ্যাত, আপনার ওয়াকার যদি ওই যে বঙ্গবন্ধুর যে ফ্যামিলি বলে ওইখানে বিয়ে না করতো এবং তার যদি এই ক্যারিয়ারের উপরে ওঠার সুযোগ না থাকতো, আমি এবং আর্মিতে না ঢুকলেও সে জঙ্গি হয়ে যেত, আর আর্মিতে ঢুকার পরেও সে জঙ্গি হতো। কিন্তু তার যেহেতু একটা ইয়ে ছিল যে আওয়ামী লীগের লোকজনের সাথে খাতির আছে, সুতরাং তার সেনা প্রধান হওয়ার সুযোগ আছে। কিন্তু শেষ বয়সে এসে দেখেন বেইমানিটা করলো কিন্তু শেখ হাসিনার সাথে।
এবং শেখ হাসিনার সাথে বেইমানি করার পর থেকে কিন্তু ওয়াকারকে কেউ চাকরের বেশি একটুখানি ভালো চোখে কেউ দেখে নাই কিন্তু, এবং সে ট্রিটমেন্টও তাকে দেয় নাই। সবাই এই জঙ্গিগুলা থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সরকার, এখন কিন্তু সে একটা মোটামুটি আপনার চাকর হয়ে আছে। এই চাকর কখন যাবে না যাবে সেটা আপনি ঠিক বলেছেন, যে আমরা হয়তো বুঝতে মানে এটা যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু ওয়াকারের বাকি জীবনটা কিন্তু অত্যন্ত লানতের মধ্যে কাটবে। নিঃসন্দেহে আপনি দেখেন ওই যে এর আগে যারা মইনুর এখন কোথায়, কিন্তু মইনুর তো ওয়াকারের মতো অপরাধ করে নাই ভাই। তারপরও মানুষ তাদের ভুলে গিয়েছে, তারপরও মানুষ তাদেরকে, তারা দেশে আসতে সাহস পায় না, প্রকাশ্যে করতে। মইনুর তারাই যদি না পারে, তাহলে এত আকাম কুকাম সন্ত্রাস মব ভায়োলেন্স এই দেশের মুক্তিযুদ্ধের স্মারক ভেঙেছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছে, এই দেশের ভাষা আপনার যত মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন সব ধ্বংস করেছে সে। বাংলাদেশের জনগণ তাকে সার্ভে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, হাজার হাজার লোক মেরে ফেলেছে। তো এক্ষেত্রে জনগণ সার্ভে, আপনি ঠিকই বলেছেন, হবিগঞ্জে মার খাইতেছে, এটা ঠিক। ইত্তেফাকে একটা নিউজ এসেছে, সার্ভিস মলম বলতেছে আমার ভাইকে মারতেছে, বাঁচান বাঁচান, হবিগঞ্জে সে সার্জিজ মলমের আকুতি, ইত্তেফাকে এরকম একটা নিউজ এসেছে। এটা সত্য, দৌড়াদৌড়ি নাকি খাইতেছে। এই জঙ্গিগুলা ফরিদ ভাই, এই যে ওরা যে গোপালগঞ্জে গেল গত বছর, এবং সেখানে আপনার ওয়াকার যে খুন করলো, এই খুনটা কিন্তু ওয়াকার আর জঙ্গিগুলো একসাথে করেছে, এইটাই কিন্তু আমরা দেখব ভবিষ্যতে। এই এই আপনার ওই যখন ওয়াকার এদেরকে বাঁচাচ্ছিল, নৌবাহিনীর কি কি মানে সামরিক জানে ওরা পালাচ্ছিল, তো এরা কত নিষ্ঠুর। এখন মার খেয়ে আবার রাস্তা, ওরা ওরা ফেসবুকে পোস্ট দেয় যে আমাদেরকে মারছে। একটা জিনিস কি, এদের কিন্তু আপনার মানে ওরা আসলে এই ধরনের অপরাধ রাষ্ট্রের সাথে করে গেলে কিভাবে আপনার সময় মতো পালাতে হয় সেই সেন্সটাও কিন্তু ওদের নষ্ট হয়ে গেছে, আপনার সময় মতো টাকা পয়সা আপনার হাতে চলে আসাতে। আচ্ছা, একজন লিখছিলেন যে আমির খসরু মাহমুদ চৌধুরীর ডিগ্রি টিগ্রি কি আছে, আমরা তো জানতাম যে কিছু আছে, কিছুদিন আগে আবার পেপারে বের হয়েছে উনি নাকি শুধুই বিএ পাস। তবে উনি একজন বড় ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্যের ওইখানে ওনার অভিজ্ঞতা আছে, কিন্তু মন্ত্রী হিসাবে তো এখন পর্যন্ত উনি কোনো সাফল্য দেখিয়েছেন এটা আমার মনে হয় নাই। ফরিদ ভাই কি বলবেন? এখন ব্যবসায়ী হিসেবে ব্যক্তি জীবনে হয়তো সে সফল, কারণ সরকারি দলে ছিল, ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, বড় বড় দলের, সেই হিসেবে হয়তো সুবিধা। ব্যবসায়ী, বাংলাদেশের ব্যবসায়ীদের আমি গবেষণা করে দেখেছি, সবগুলোই রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া, এমনকি শিল্পপতিরাও হাতে গোনা 2-4 জন ছাড়া সবগুলোই রাষ্ট্রের এবং জনগণের টাকা লুটপাট করে আর বাইপাস অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়ে ধনী। সুতরাং তার সনদ কি আছে জানি না, কিন্তু যেহেতু আলোচনা একটা গুজব উঠেছে, গুজবের গজব, তো যা কিছু রটে তা কিছু না কিছু তো বটে। তো তিনি ব্যবসায়ী হিসেবে যেটুকু সফলতা পেয়েছেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, রাষ্ট্রের ছত্রছায়া, এর শুধু উনি না, বললামই তো, হাতে গোনা কয়েকজন ছাড়া বাংলাদেশের সকল ব্যবসায়ী রাষ্ট্রের সম্পদ চুরি করেছে, মানুষকে ঠকিয়েছে, রাষ্ট্রকে ঠকিয়েছে, ব্যাংককে ঠকিয়েছে, শ্রমিককে ঠকিয়েছে, শোষণ করছে, সেইভাবে ধনিয়েছে। সুতরাং ওই আমির খসরু মাহমুদ চৌধুরী রাষ্ট্রীয় জীবনে তিনি কি করেছেন সেটাও আমরা দেখেছি, কিন্তু ব্যবসায়িক জীবনে তিনি সফলতা যেটুকু পেয়েছেন তার ব্যক্তিগত যোগ্যতায় বলে আমি মনে করি না। আমির খসরু মাহমুদকে আমি একটু হতভাগ্য মানুষ মনে করি। দেখেন, উনি প্রথমবার 2001-এ যখন ওনাকে মন্ত্রী বানানো হয়, বাণিজ্য মন্ত্রী, উনি কিন্তু বেশি দিন মন্ত্রিত্বটা করতে পারলেন না, কিন্তু বিএনপির কিছু কিছু মন্ত্রী তখনও আমি যাদেরকে সামনাসামনি দেখেছি তার মধ্যে আমির খসরু একজন। আমার কাছে মনে হয়েছে যে উনি একেবারে মানে নিপাট ভদ্রলোক, আপনার অত্যন্ত সুব্যবহার করেন মানুষের সাথে। কিন্তু উনি ওই যে তাইওয়ানকে তাদের অফিস খুলতে দিয়ে, বাণিজ্য অফিস নামে, যেটা আসলে পৃথিবীর অনেক দেশে আছে, সেটা খুলতে দিয়ে উনি চাকরি হারালেন। আবার এখন আসলেন উনি এমন একটা অর্থনীতির জোড়া লাগাতে যেটার আসলে কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ বিএনপির যতগুলো মন্ত্রী আছে, 1 বছর পরে সবচেয়ে ব্যর্থ মন্ত্রী হিসাবে যে আমির খসরু মাহমুদ আপনার পিকচারে আসবেন, এতেই মোটামুটি আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ হচ্ছে লোকটা আসলে হতভাগ্য, মানে ব্যবসা বাণিজ্য হয়তো ভালো, কিন্তু আপনার অন্য দিক থেকে উনি একটা দুর্ভাগা মানুষ। আচ্ছা ফরিদ ভাই, আরেকটা জিনিস আপনার থেকে আমি জানতে চাই, যেটা হলো আপনি দেখেছেন যে ভারতে যে ককরোচ আন্দোলনটা হলো, এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে, কিন্তু জিনিসটা আন্দোলনটা মনে হলো যে বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। যেইভাবে ওই যে আসিফ না কি যেন একটা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক, যে আপনার ওই যে শরীফার গল্প নিয়ে মানে কিয়ামত করে ফেলেছিল, লাইভ করছিল, অনেকে লাইভ করছিল। তো
এরা অনেক মানে এদের কি ইয়ে হয়ে গেছে, অনেক সাহস যে মানে বাংলাদেশের সাফল্য পাওয়ার পর থেকে এখন সারা বিশ্ব দখলের স্বপ্ন দেখছে নাকি, কি মনে হয় আপনার? আসলে ওই বেগানা স্বাধী মেয়ে আব্দুল্লাহ দিওয়ানা। ভারতে কি হয়েছে, তানে তারা লাভালাভি, কিন্তু পাকিস্তানের যে বেলুচিস্তান ভেঙে যাচ্ছে, কাশ্মীরে যে আজকে 20 জন মেরে ফেলেছে, এই ব্যাপারে কিন্তু তাদের টু শব্দটি করতে দেখবেন না। ভারতে কি হলে এটা না, তারা ভারতের ধ্বংস কামনা করে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সর্বদা ভারতের ধ্বংস কামনা করে। আর যারা বিএনপি করে, জামাত করে, বা এই ঘরনার পেয়ারা পাখি, তারা তো 100% সারাদিন এরা স্বপ্ন দেখে কখন ভারত ধ্বংস হবে, কখন ইসরায়েল ধ্বংস হবে, এই স্বপ্নে তারা বিভোর। এটা এই দেশের মাদ্রাসাই পড়ুক আর ইউনিভার্সিটিতেই পড়ুক, তাদের সময় দেখবেন যে এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও সারাদিন স্বপ্ন দেখতেছে ভারত কখন ভাঙবে। কিন্তু এই ভারত ছাড়া যারা চলতে পারবে না, এইটা তাদের মাথায় নেই। এটা আপনি বুঝাইতেই পারবেন না, সম্ভবই না। কোথায় ভারত আর কোথায় বাংলাদেশ, তারা মনে করতে নিজেদের যে কি মনে করে, অথচ এদের কিন্তু ভারতে 5 পয়সা দাম দিবে না। ওই যে কলকাতার একজন সিদ্দিকুল্লাহ চৌধুরী নাকি কে জন্য দেখলাম, একজন এমএলএ বললো যে পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতন হয়, কয়টা আমরা বাংলাদেশ থেকে জানি, আমরা কলকাতা থেকে জানি না। বলছে আপনারা এগুলো বলবেন না, বললে আমরা আরো বিপদে পড়ি। এই ধরনের ভিডিও আমরা দেখেছি, এই তো কিছুদিন আগে, মাসখানেক আগে এরকম ভিডিও আমরা দেখেছি। তো আমাদের বাংলাদেশের মানুষ সারাদিন স্বপ্ন দেখে এইভাবে, কারণ এদের মনে যে বেদনা, 47-এর চেতনা, 71-এ পাকিস্তান ভাঙার বেদনা, এগুলো তারা বলতে পারে না। তাই ওই দুধের স্বাদ ঘোলে মিটাইতে চায়। ধরে নেন নরেন্দ্র মোদী সরকার পতন ঘটলো, আসবে কে? নিশ্চয়ই কংগ্রেস সরকার। তো কংগ্রেস সরকার আইলে যে শেখ হাসিনারই ভালো হবে, আওয়ামী লীগের ভালো হবে, আমার তো মুক্তিযুদ্ধের মনে হয় পক্ষের মানুষ বেটার ভালো হবে হবে। শেখ হাসিনার জন্য। হ্যাঁ, বেটার হবে মানে কিনা যায় না, কিন্তু